গল্প পিয়নের আসরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্পের আসর। আজ শোনাবো আনন্দ বাগচির লেখা প্ল্যানচেটের গল্প। যারা আমার চ্যানেলটির পাশে আছেন তাদের সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুরু করছি আজকের গল্প ভূতে মানুষে। একে স্কুলে পুজোর ছুটি পড়ে গেছে, তার উপরে বাড়ি খালি। বড়রা সবাই দল বেঁধে থিয়েটার দেখতে গেছেন। আমাদের বৈঠকখানায় তাই অনেক দিন পরে প্রাণ খুলে আড্ডা জমেছে। মোহন বেশ রং চড়িয়ে ভূতের গল্প ফেঁদেছে। লোডশেডিং এর কল্যাণে বাদলা সন্ধেটা আপনা থেকেই ভুতুড়ে হয়ে উঠেছিল। একটু আগেই জোর এক পশলা বৃষ্টি হয়ে গিয়ে আকাশ এখন জিরেন নিচ্ছে। বাইরেটা ঘুরঘুরটি অন্ধকার, ঘরের ভেতরেও আলো ছায়া থেকে থেকে কাঁপছে। একটি মাত্র মোমের আলোয় আমাদের মুখগুলো কৌতূহলে ছমছম করছে। গল্পের রসে আমরা প্রায় মজে এসেছি। এমন সময় ফোনটেদা ঘরে ঢুকে ছন্দপতন ঘটালো। কি সব থার্ড ক্লাসের গল্প চালাচ্ছিস? ফু, ভূত এ যুগে অচল। সে নিজেই কবে মরে ভূত হয়ে গেছে তা জানিস? কথাটা বলে কোঁচা বগলে বাবু ফোনটেদা আমার পাশে বসে পড়ল। এইরকমই একটা আশঙ্কা এতক্ষণ আমার মনের মধ্যে ছিল। আড্ডার গন্ধে গন্ধে ফোনটেদা ঠিক এখানে এসে হাজির হবে, আর তাই হলো। কিছুদিন ধরেই লক্ষ্য করছি আমাদের আসরে ও ধূমকেতুর মতো এসে পড়ে সব চুরমার করে দেয়। যে বিষয় নিয়েই তর্ক হোক কিংবা আলোচনা, গল্প হলে তো কথাই নেই। সব জানতা ফোনটেদার ঠাট্টা বিদ্রুপের গুঁতো খেয়ে আমাদের চুপ করে যেতে হয়। ফোনটেদা মুখ খুললে আর কাউকে কথা বলতে হয় না, সে একাই 100। দুনিয়ায় জানে না এমন বস্তু নেই, সব বিষয়ে যাকে বলে এক্সপার্ট। কথার মারপ্যাচেই যদি আমাদের শুধু কোণঠাসা করে রাখতো তাহলে কিছু বলার ছিল না। কিন্তু সে আমাদের বড়ই তুচ্ছ-তাচ্ছিল্য করে। আমাদের কোনো যুক্তিকেই যুক্তি বলে মনে করে না। সব কিছু বুড়ো আঙুলে নস্যাৎ করে দেয়। ক্লাস 10-এ উঠেই তার এত ডাঁট আমাদের ভালো লাগে না। আমরা পড়ি ক্লাস 8-এ, তার ভাষায় থার্ড ক্লাস। থার্ড কথাটাকে কেমন ধিক্কার দিয়ে উচ্চারণ করে ফোনটেদা, যেমন আজ করলো। কি সব থার্ড ক্লাসের গল্প চালাচ্ছিস? আমাদের সবই থার্ড ক্লাস, আর তোমার ফার্স্ট ক্লাস। বেশ আছো, আমরা মনে মনে ক্ষোভের সঙ্গে বলি। মোহনের মুখ চোখ লাল হয়ে উঠেছিল। তুমি কি বলতে চাও, ভূত নেই? আক্রোশী হোক বা কটাক্ষই হোক, মোহনের উপর সেটা একটু বেশি ফোনটেদার। মাথায় প্রায় গাঁটটা বসিয়ে দেবার ভঙ্গিতে ফোনটেদা বলল, ফু, ওসব ভূষুণ্ডির মাঠের ব্যাপার ভুলে যা মনে। আজকালকার ছেলে ভোলানো গপ্পেও ওই ট্র্যাশ ভূতের কোনো পজিশন নেই। তবে হ্যাঁ, আত্মা হচ্ছে রিয়াল থিং। আমাদের প্ল্যানচেটের অভিজ্ঞতা থেকে তোদের বলতে পারি। ফোনটেদা আমাদের কাছে খুব প্ল্যানচেটের কথা বলে, প্রায় বলে আজ ওকে নামালুম, কাল তাকে নামালুম। বিখ্যাত বিখ্যাত লোকের আত্মার সঙ্গে নাকি ওর দোস্তি হয়ে গেছে। আমাদের কেমন সন্দেহ হয়, আবার পুরো ব্যাপারটা অবিশ্বাস করে উড়িয়েও দিতে পারি না। এত খুঁটিনাটি বর্ণনা কি কেউ বানিয়ে বলতে পারে? আত্মা যদি থাকে তাহলে... মোহনের কথা শেষ হবার সুযোগ পেল না। বিপুল হুড়মুড় করে ঘরে ঢুকে পড়ল। দরজার পাশের আলমারিতে ঠোক্কর খেয়ে আর একটু হলেই সে পড়ে যেত। হাঁপাচ্ছিল বিপুল। মনে হয় এই অন্ধকারের মধ্যেও অনেকটা পথ সে ঊর্ধ্বশ্বাসে ছুটে এসেছে। একটু দম নিয়ে বলল, এই যে তোরা শুনেছিস, ওদিকে সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? সবাই চটকা ভেঙে যেন খাড়া হয়ে বসলো। আমি তাড়াতাড়ি জিজ্ঞেস করলাম, কোথায়, কি হয়েছে? আমার পাশে সোফার ওপরে ধপাস করে বসে পড়ে বিপুল দুহাতে মুখ ঢাকলো। সবাই হতবাক, মুখ চাওয়াচাই করছে। এমন সময় কান্না জড়ানো গলায় ও বলল, অমল আর নেই।
মানেটা বুঝতে আমাদের কয়েক সেকেন্ড সময় লাগলো। বিপুলের মাস্তুতো ভাই অমল আমাদের ঘনিষ্ঠ বন্ধু। গত পরশুদিনও ক্লাবে এসে আমাদের কাছে বিদায় নিয়ে গেছে। কাল ভোরে অমলরা দেশে চলে গেছে বলেই জানি। ওদের দেশের বাড়িতে দুর্গাপুজো হয়, তাই পুজোর সময় কোনো বাড়ি ও কলকাতায় আমাদের সঙ্গে থাকতে পারে না। ফোনটিদা চেঁচিয়ে উঠলো উত্তেজনায়, অমল নেই মানে? বিপুল আর কথা বলতে পারছিল না। হাতে মুখ ঢেকেই সে বসেছিল। কোনো রকমে পকেট থেকে খবরের কাগজের একটা কাটিং বের করে আমার হাতে দিল। আমি উঠে গিয়ে মোমবাতির তলায় সেটা মেলে ধরলাম। সবাই ছুটে এসে আমার চারপাশে হুমড়ি খেয়ে পড়ল। এক কিশোর সহ 7 জনের সলিল সমাধি। এই হেডিং এর তলায় ছোট্ট একটুখানি খবর ছাপা হয়েছে। ডায়মন্ড হারবারের কাছে গতকাল বানের মুখে পড়ে একটি নৌকাডুবি হয়েছে। মৃত যাত্রীদের নামের তালিকায় অমল দত্তর নামটিও আছে। বয়স 14। আমরা বজ্রাহতের মতো দাঁড়িয়ে থাকলাম। ডায়মন্ড হারবারের কাছে নৌকোয় নদী পার হয়েই অমলদের যেতে হয়। সত্যি এমন মর্মান্তিক ঘটনা ভাবাই যায় না। বিপুলের কাছ থেকে শুনলাম অমল কাল একাই গেছে। ওর বাবা কি একটা কাজে আটকে যাওয়ায় আগামীকাল যাওয়ার কথা ছিল। ও মা গো! বিপুল হঠাৎ ডুকরে উঠল। আমি আর ভাবতেই পারছি না। আমরা সবাই ওকে সান্ত্বনা দিতে লাগলাম, কিন্তু ও কিছুতেই মুখ থেকে হাত সরালো না। কান্নায় ফুলে ফুলে উঠতে লাগলো। প্রস্তাবটা মোহনই দিয়েছিল। সেই সঙ্গে আমরা সবাই চেপে ধরায় ফোনটিতে অনেকক্ষণ গাঁইগুঁই করেও শেষ পর্যন্ত রাজি হয়ে গেল। ব্যাপারটা এতই করুণ আর সেন্টিমেন্টাল যে ফোনটেদার পক্ষে এড়িয়ে যাওয়া সম্ভব ছিল না। শেষবারের মতো আমরা সবাই অমলের সঙ্গে কথা বলতে চাই। প্ল্যানচেটের কথায় বিপুল কান্না থামিয়ে চোখ বড় বড় করে শুধু তাকিয়েই নেই। এ ব্যাপারে এখন বুঝি তার উৎসাহই সকলের চেয়ে বেশি। মিনিট 15-র মধ্যেই সব আয়োজন সম্পূর্ণ হয়ে গেল। ফোনটেদা যেমন যেমন বলেছিলেন সব জিনিস তেমন তেমন জোগাড় হয়ে গেল। একটা হালকা তেপায়া টেবিল ঘিরে ফোনটেদা, মোহন, বিপুল আর শচীন গোল হয়ে বসলো। সামনের বড় টেবিলের ওপর একগোছা ধূপকাঠি আর একটা নতুন মোমবাতি জ্বেলে দেওয়া হলো। আমি একটু তফাতে খাতা পেন্সিল নিয়ে বসলাম, সংকেত নোট করে বাংলায় তর্জমা করে ফেলার জন্য। ফোনটেদা বলে দিয়েছিল সবাই টেবিলের ওপর হাত রেখে এক মনে অমলকে স্মরণ করতে থাকবে। নড়াচড়া করা কিংবা কথা বলা একদম বারণ। আত্মা এসে গেলে টেবিলটা নড়ে উঠবে, শব্দ হবে। তখন ফোনটেদা নিজে তাকে প্রশ্ন করবে। তার আত্মার শরীর নেই, মানুষের গলায় সে কথা বলতে পারবে না। উত্তর দেবে টেলিগ্রাফের টরে টক্কার মতো শব্দ করে। এক একটা শব্দ এক একটা সংখ্যা। যেমন পরপর 3টে শব্দ হলে বুঝতে হবে 3। কিন্তু 3 কোনো ভাষা নয়। ভাষার জন্য চাই অক্ষর। অতএব 3 হবে ইংরেজি সি অক্ষর। 4, 5, 6 যথাক্রমে ডি, ই, এফ। এইভাবে সংখ্যা গুনে গুনে অক্ষর বসাতে হবে। ইংরেজি অক্ষর দিয়ে বাংলা বানান লেখা হবে, মানে আত্মা কথা বলবে বাংলায়। তাকে প্রশ্ন করাও হবে বাংলায়। যেমন AMI। এই 3টে ইংরেজি অক্ষর সাজালে বাংলায় হবে আমি। আমার কেমন যেন ভয় ভয় করছিল। সত্যি সত্যি আত্মা এসে সামনে দাঁড়াবে, কথা বলবে, এ যেন ভাবাই যায় না। অমল আমাদের বন্ধু ছিল ঠিকই, কিন্তু এখন সে মৃত। এখন সে ভূত, মানে আত্মা। এখনো তার গায়ে মৃত্যুর গন্ধ লেগে আছে। এখন কি আর সে আমাদের বন্ধু? আমার কেমন গা ছমছম করতে লাগলো। কি জানি কোনো দুর্ঘটনা না ঘটে। মিনিট 10 চুপচাপ রুদ্ধ নিঃশ্বাসে কাটলো। ঘরের মধ্যে একটা ছুঁচ পড়লেও বোধহয় শব্দ শোনা যাবে। অমলকে আমরা মনে মনে ডাকছি, কিন্তু ও আসছে না, আসতে বড্ড দেরি করছে। হঠাৎ আমাদের সবাইকে চমকে দিয়ে টেবিলটা খটখট শব্দ করে উঠল। আর একটু হলে আমার হাত থেকে পেন্সিলটা পড়ে যেত। সামলে নিলাম। ফোনটেদা অদ্ভুত গলায় জিজ্ঞেস করলো,
কে কে এসেছো? আমি অমল। কেমন আছো অমল? ভালো। এখানে আসার আগে তুমি কোথায় ছিলে? স্বর্গে? না, আমি এখনো পৃথিবী ছেড়ে যাইনি। যাওনি? না, তোমাদের খুব কাছাকাছিই আছি। আরো কিছুদিন থাকবো। তোমার কোনো কষ্ট হচ্ছে না? কেন? আমাদের জন্যে? হ্যাঁ, খুব। অমল, আমাদের সব্বাইকে তুমি দেখতে পাচ্ছ? হ্যাঁ। তোমার কি কিছু বলার আছে অমল? বিশেষ কোনো কথা? আমাকে নিয়ে তামাশা হচ্ছে? এই ফোনটে! আমার পিলে চমকে গেল। মনে হলো বুকের ভেতর একটা রবারের বল লাফিয়ে উঠল। নিজের কানকে বিশ্বাস করতে না পেরে চমকে তাকালাম। অমলের গলায় এই শেষ কথাটা কেউ খুব কাছ থেকে যেন বলল। ধূপের ধোঁয়ায় ঘরটা ঝাপসা হয়ে আছে। চোখে যেন হোঁচট খেলাম। হাত পাঁচেক তফাতে ঠিক অমল দাঁড়িয়ে আছে। উস্কো খুস্কো চুল, কপাল ঢেকে ফেলেছে। মুখখানা মরার মুখের চেয়েও সাদা, যেন পাউডার দিয়ে চুনকাম করা। সেই মুহূর্তে চোখ ঝলসে দিয়ে ঘরের আলো জ্বলে উঠল। সঙ্গে সঙ্গে গোঁ গোঁ গোঙানি, আর তারপরেই হুড়মুড় ধপাস। তাকিয়ে দেখি ফোনটেদা অজ্ঞান হয়ে চেয়ার শুদ্ধ উল্টে মেঝের ওপর পড়ে আছে। বিপুল, আউট আউট বলে উল্লাসে চেঁচিয়ে উঠল। অমল এগিয়ে এসে বলল, এই তাড়াতাড়ি জল আন। মজা করতে গিয়ে শেষে। মোহন জল আনতে ছুটল। তার ঠোঁটে বাঁকা হাসি। আমি ব্যাপারটা কিছু বুঝতে পারছিলাম না। বোকার মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে জিজ্ঞেস করলাম, অমল, তুই বেঁচে আছিস? খবরের কাগজে যে। বিপুল মুচকি হেসে বলল, ওটা কয়েক বছর আগের বাসি খবর। ঠোঙার কাগজে নিউজটা দেখেই প্রথমেই প্ল্যানটা আমার মাথায় আসে। তাহলে প্ল্যান সেট? ওটা ফোনটের খক্কিকারি। আমি স্মার্ট হবার চেষ্টা করে বললাম, অমল, তোর মুখের পাউডার মুছে ফেল। শুনছিলেন আনন্দ বাগচির লেখা প্ল্যানচেটের গল্প ভূতে মানুষে। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ফিরে আসছি আবার কোনো নতুন গল্প নিয়ে।